ওয়েব কুপার সদস্যদের ডাকে ব্রাত্য বসু আসেনি, ব্রাত্য বসুর ডাকে ওয়েব কুপার সদস্যরা এসেছেন। 100, 150, 200 জন যদি থাকতে হয়তো এই ঘটনা ঘটতো না। আর কোনো অপশান ছিল না, ওটাই করতে হতো এবং ব্রাত্য বসু ওটাই করেছেন, সঠিক কাজ করেছেন। দায়টা তাদের যারা গাড়িটাকে ঘিরে রেখেছিল। একটা বিষয় যে ওয়েব কুপার যে সভাটা হলো যাদবপুরে, ওখানে তো তোমাদের সেরকমভাবে মজবুত ইউনিট সেভাবে নেই। যদি থাকতো তাহলে ব্রাত্য বসু যে হেনস্থার মধ্যে পড়েছিল, তোমরা সেটাকে ব্যাকআপ দিতে পারতে, সেটা দিতে পারো নি। তাহলে ওই জায়গায় কেন ওয়েব কুপার বৈঠকটা হলো? না, এটা দেখলাম আমি অনেকেই বলছে এবং অনেক বিশ্লেষকও বলছে যে যাদবপুরে তো তৃণমূল দুর্বল, ওখানে গিয়ে ওয়েব কুপার মিটিং করার কি দরকার ছিল। তো সেই ফর্মুলায় আমাদের ত্রিপুরা তো সংগঠন করার দরকার নেই। আর সেই একই ফর্মুলায় বাংলায় সিপিএমের পার্টিটাই তুলে দেওয়া উচিত, কারণ বাংলাদেশেও সিপিএম দুর্বল, সিপিএম নেই। এটা কোনো যুক্তি হতে পারে না যে কোথাও আমি দুর্বল বলে তাহলে তো আমি এক্সিস্টিং জায়গাতেই চিরকাল থাকবো, নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবো না। আমি কোথাও দুর্বল মানে সেখানে যাব না, সেখানে আমার প্রোগ্রাম কর্মসূচি রাখবো না। এই যুক্তিটা কিছু মানুষ ব্যবহার করছেন দেখে আমি অবাক হচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি কিছু যারা বিশ্লেষণ করেন বিভিন্ন রকম রাজনৈতিক টেলিভিশন চ্যানেলে বসে, আমি সেরকম মানুষদেরও বলতে শুনছি যে যাদবপুরকে তৃণমূলের খোঁচাতে যাওয়ার কি দরকার ছিল, মহা মুশকিল। ওখানে আমার যদি সংগঠন দুর্বল হয়, ওখানে আমি যদি একটা মিটিং করি, ওটা খোঁচানো কীভাবে হচ্ছে? যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে, তারা যেখানে উইক সেখানে তারা নিজেদেরকে স্ট্রং করা। দেবাংশু, মিটিং তো করতেই পারো, কিন্তু ব্যাকআপের জন্য একটা মিটিং করছি, শিক্ষামন্ত্রীকে ডাকছি, তার একটা হেনস্থার মধ্যে পড়তে পারে, এই খবর কি তোমাদের কাছে অজানা? ধরুন আমাদের কাছে জানাই ছিল, কথার কথা বলছি, ধরুন তো ব্যাকআপ বলতে কি রাখবো? এক অপশান হচ্ছে পুলিশ, শিক্ষামন্ত্রী উনি মানে শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকানো নিয়মের আমরা বিরুদ্ধে। এবং আপনি জানেন এই শুধুমাত্র এই ব্যাপারটাকে কেন্দ্র করে 2014 সালে একটা হোক কলরবের মতো আন্দোলন দাঁড়িয়েছিল যে কেন ক্যাম্পাসে পুলিশ ঢুকলো এবং যে ভিসি ঢুকিয়েছিল তার পদত্যাগ করিয়ে ছাড়লো যারা ওখানকার বামপন্থী এরা রয়েছেন। তো ব্রাত্য বসু সেই কাজ করেননি। বাকি অপশান রয়েছে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের ডাকা। আমরা ওই বহিরাগতদের নিয়ে এসে যারা ইউনিভার্সিটি বা শিক্ষা রাখবে, তাহলে আর দাবি ছিল 4000 ওয়েব কুপার সদস্য সেখানে উপস্থিত ছিলেন একদম। তাহলে এমন কি হলো তখন সেই সময়টা শুধু ওম প্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসুকে দেখা গেল এই গন্ডগোলে? না, দেখুন আপনাকে একটা জিনিস বুঝতে হবে। ওয়েব কুপার যারা সদস্যটা ছিলেন, যারা অধ্যাপকরা ছিলেন, অধ্যাপকরা কিন্তু মারামারি করার লোক নন। আমি বলছি অধ্যাপকরা ওখানে ছিলেন, অধ্যাপকদের মতো প্রোগ্রাম যখন শেষ হচ্ছে আস্তে আস্তে, অধ্যাপকরা কিন্তু বেরিয়ে চলে গিয়েছেন। তারপরে ব্রাত্য বসু অনেকটা সময় বসেছিলেন, যে সময় ডেপুটেশন কালেক্ট করেছেন উনি এসএফআই এর থেকে, যে সময় উনি বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন যারা স্লোগানিং করছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। ওনার সাথে 2-4 জন ছিল, তার মধ্যে ওম প্রকাশ মিশ্র, প্রদীপ্ত মুখোপাধ্যায় যারা আক্রান্ত হয়েছেন তারাও ছিলেন। তো এই 5-7 জন বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম তো প্রোগ্রাম শেষ হওয়ার পর বেরিয়ে গেছেন, এটাই নিয়ম। আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা সবাই বেরিয়ে চলে এসেছি। এখন এই ভবনের ভেতর যদি কোনো মিসক্রিয়েন্স গিয়ে হুজ্জুতি করে, তা সেটা তো আমাদের জানার কথা নয়, কারণ আমরা প্রোগ্রাম শেষ হচ্ছে অফিসিয়ালি বেরিয়ে চলে গেছি। হয়তো 2-3 জন নেতৃত্ব আছেন, তারা অন্য কোনো কাজ করছেন। তো থিং ইজ লাইক দ্যাট। ব্রাত্য বসু ওখানে তারপরেও যে সময়টা ছিলেন, সেই সময়টা তিনি ডেপুটেশন গ্রহণ করছিলেন এবং বাকি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছিলেন। ফলে ততক্ষণে 3-4 হাজার লোক তো চলে গিয়েছে বাইরে। যাদবপুর সম্পর্কে আমাদের জানা সবারই, সেই যাদবপুরে শিক্ষামন্ত্রীকে ডাকছি, ওই খুব একটা সংগঠন, তাদের তো উচিত যে শিক্ষামন্ত্রী যতক্ষণ না বেরোবেন তারা সেখানে থাকবেন, কারণ যাদবপুর মানেই এরকম গন্ডগোল হয়, এ তো অজানা নয় কিছু। সেটা আমি বলতে পারবো না। বাকি 3-4 হাজার যারা ছিলেন, তারা শিক্ষামন্ত্রী বেরোনো অবধি অপেক্ষা করা উচিত ছিল কিনা, তার আগে কেন চলে গেলেন, এইটা আমার মনে করো। এটা আমি দেখুন, আমি একটা কথা, তুমি একজনকে ডাকলে, তোমাদের বর্ষে একজন এলেন, তারপরে তিনি সমস্যার মধ্যে পড়লেন, তোমরা চলে গেলে, এটা হয় না? এটা আবার আমি উল্টোটা মনে করি। আমি মনে করি যে নেতৃত্বের ভরসায় বাকিরা আসেনি, বাকিদের ভরসায় নেতৃত্বরা যায় না। আমি যদি আমার আইটির আজকে একটা মিটিং ডাকি, তো স্বাভাবিকভাবে যারা সেখানে উপস্থিত হবে তাদের ভরসায় আমি যাচ্ছি না, আমার ডাকে তারা এসেছেন। ব্রাত্য বসু চেয়ারম্যান ওয়েব কুপার, তিনি ডেকেছেন বলে মিটিংটা ওখানে হচ্ছে। ফলে যারা এসছেন তারা ব্রাত্য বসুর নেতৃত্বে এসছেন। ফলে এক্ষেত্রে ব্যাপারটা ভাইস ভার্সা, আপনি যেটা বলতে চাইছেন। তাদের দায় নয় ব্রাত্য বসু বেরিয়ে গেল কিনা সেফলি, এটা আমার দেখাটা হতে পারে, সেটা দেখা উচিত ছিল না, হতে পারে দেখা সেটা উচিত ছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে ওয়েব কুপার সদস্যদের ডাকে ব্রাত্য বসু আসেনি, ব্রাত্য বসুর ডাকে ওয়েব কুপার সদস্যরা এসেছেন, ভেন্যু চুজ করা থেকে শুরু করে সব কিছু। ফলে স্বাভাবিকভাবে আমি আবার বলছি যে এটা একটা, আপনি ঠিকই কথা বলছেন যে আমাদের নেতা তিনি বেরিয়ে যাওয়ার আগে আমরা বেরিয়ে গেলাম, বা আমাদের থাকা উচিত ছিল 100, 150, 200 জন যদি থাকতে হয়তো এই ঘটনা ঘটতো না। সেটা অবশ্যই একটা ডিবেটেবল ইস্যু, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। বাট ফাইনাল আসল কথাটা হচ্ছে যে আমার কেন লোক রইল না, আমি কেন পুলিশ ঢোকালাম না, আমার লোক কেন ব্রাত্য বসুকে বাঁচাতে পারলো না, এই প্রশ্নটা এখানে বৃহত্তর প্রশ্ন নয়। বৃহত্তর প্রশ্ন হচ্ছে কিছু মিসক্রিয়েন্টস কেন হামলাটা করলো,
ওটা তো কোনো আলাদা সংবিধানের দেশ নয়, আলাদা প্রধানমন্ত্রী নেই ওখানকার। ওখানে যে কোনো ওদের বিরুদ্ধ আইডিওলজির লোক ঢুকলেই সে আক্রান্ত হবে। হোয়াই? যারা মুক্ত মনের কথা বলেন, যারা গণতন্ত্রের কথা বলেন, তাহলে তাদের সাথে ফ্যাসিস্ট শক্তিগুলো তফাৎ কোথায় থাকছে? ব্রাত্য বসু যদি গ্রহণ করলেন তাদের থেকে, স্মারকলিপি গ্রহণ করলেন, স্মারকলিপি গ্রহণ করার পরে গাড়ির কাছে ইট মারার কি দরকার ছিল? গাড়ির কাছে জুতো মারার কি দরকার ছিল? মিডিল ফিঙ্গার তুলে দূর থেকে দেখানোর কি দরকার ছিল তিনি যখন বলছিলেন? অধ্যাপকরা আছেন তো। আর সবচেয়ে বড় কথা, আজ থেকে কয়েক বছর আগে যখন রায়গঞ্জের কোনো একটা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ কোনো এক কর্মী, তিনি সম্ভবত কিছু অধ্যাপকের সাথে খারাপ ব্যবহার করেছিলেন, সেটা নিয়ে আমাদের বিরোধীরা আজও প্রশ্ন তোলেন, আজও আমাদের নিন্দা করেন। সেই ঘটনাটা সত্যিই ন্যাক্কারজনক ঘটনা ছিল, যেটাকে আমরা কেউ কখনো সমর্থন করিনি। তা আজকে যখন একই ঘটনা যাদবপুরে ঘটলো, অধ্যাপকদের কলার টেনে ধরে মারামারি পর্যন্ত করা হলো, প্রদীপ্তদার মতো আমাদের লোক, আপনারা যারা মিশেছেন জানেন, নিপাট ভদ্র মানুষ, তাকে পর্যন্ত মারধর করা থেকে ছাড়া হয়নি, তাকে বুকে আঘাত করা হলো। এই ব্যাপারটা নিয়ে বামপন্থী বন্ধুরা, সিপিএমের নেতারা, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী চুপ কেন? রায়গঞ্জে টিএমসিপির নেতা অধ্যাপককে অসম্মান করলো, ওটা অসম্মান। আর যাদবপুরে বামপন্থী মাও মাকু সংগঠন তারা মিলে অধ্যাপককে পেটালে সেটা গণতন্ত্র, সেটা ঠিকঠাক কাজ, সেটা যাদবপুর বলে। যাদবপুর কন্টেন্ট সাপ্লাই, আমি জানি না। সিপাই বা ছাত্র সংগঠন বাম সমর্থিত তারা রাস্তায় নামলেন সেদিন, তোমাদের নামতে হলো সাংসদ, মন্ত্রী, বিধায়কদের, মানে তোমাদের ছাত্র সংগঠন কোথায় তাহলে? যাদবপুরের ছাত্ররা আন্দোলন করছে, থানা ঘেরাও করতে যাচ্ছে, তার উল্টো দিক থেকে আসছে কারা? দেখুন, দল হয়তো সাংসদ, বিধায়ক, মন্ত্রী, এটা কি চোখে লাগে না? দেখুন 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 সেটা আমি বলার জায়গা নেই, এটা দলের নীতি নির্ধারক যারা মনে করেছেন। না না, আমি এ বিষয়ে আমার ব্যক্তিগত মন্তব্য, আমি মুখপাত্র, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মন্তব্যের জায়গা খুব একটা থাকে না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দলের নেতৃত্ব সিদ্ধান্ত হয়তো নিয়েছিলেন যে সেখানে সাংসদ, বিধায়ক বা মন্ত্রীদের দিয়ে পাল্টা মিটিং করানো দরকার আছে। দল হয়তো মনে করেছিল অন্য কোনো সংগঠনকে সেখানে ইনভলভ করাতে গেলে একটা বড় ক্যাওয়াস তৈরি হতে পারে, কারণ স্বাভাবিকভাবে নতুন জেনারেশনের যারা হয় তাদের মধ্যে উত্তেজনাটা একটু বেশি হয়, হতে পারে দল এটা ক্যালকুলেশনে রেখেছিল, আমি এটা বলতে পারবো না, আমি গেস করছি। বাকি দল যদি মনে করে এখানে কাদেরকে নামিয়ে ব্যাপারটা কমব্যাট করবে, যাদবপুরের সামনে কাদেরকে নামানো হবে, এটা কমপ্লিটলি দলের ব্যাপার, আমি এটা বলার জায়গায় নেই। যারা এরকমভাবে গাড়ির সামনে শুয়ে পড়েন, গাড়ি ঘিরে আন্দোলন করেন, তাদের একটা বিশ্বাস থাকে যে আজ যাই হোক গাড়ি যাবে না আমার সামনে দিয়ে। একটা প্রিজন ভ্যান যদি থানা, মানে পুলিশের প্রিজন ভ্যানের সামনে দিয়ে কেউ শুয়ে পড়ে, সেই গাড়ি কি চালিয়ে যেতে পারে কেউ? তাহলে শিক্ষা একদমই পারেন না। আপনি যদি এখন কোনো গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন এবং গাড়ির ভেতর থেকে যদি সেটা দেখা যায় আপনি শুয়ে পড়েছেন প্রতিবাদ স্বরূপ, তাহলে কেউ যাবে না। কিন্তু অ্যাক্সিডেন্টালি কারোর যদি ঠোকা লেগে থাকে তাহলে কিছু করার নেই। আর সেই ঠোকাটাও স্কুটিতে লেগেছে না গাড়িতে লেগেছে সেটা আজও ক্লিয়ার নয়। আমরা আবার বলছি, যে ছবিটা এসএফআই ভাইরাল করছে, যে গাড়ির সামনে আড়াআড়িভাবে ইন্দ্রাণু ছুঁয়ে, ওই ছবিটা কমপ্লিটলি ফেক ছবি। এবং এসএফআই লোকেরা যেটা বলছে, ব্রাত্য বসুর গাড়ি পিষে দিয়ে চলে গেছে। পিষে দেওয়া শব্দটা কিন্তু ভয়ঙ্কর শব্দ। এই পিষে দেওয়া হয়েছিল লখিমপুর খেরিতে, যেখানে মন্ত্রীর ছেলের গাড়ি কৃষকদের পিষে দিয়েছিল, তারা স্পট ডেট হয়ে গেছিল, ওটাকে পিষে দেওয়া বলে। পিষে দিলে কোনোদিন শুধু চোখে চোট আর সাইডে সেলাই পড়ে না। আমার বক্তব্য এই জায়গাটা বুঝতে হবে। একটা গাড়ি, সেই গাড়ি 15টা 20টা লোক ঘিরে রেখে দিয়েছেন, সেই গাড়িটা স্লো এগোনোর চেষ্টা করছে, সেখান থেকে এসকেপ করে যাওয়ার চেষ্টা করছে। কারণ ব্রাত্য বসু বা সেখানে তাদের কোথাও একটা প্রাণের সংশয় তো হতে পারে, যে যারা ওখানে মাওবাদী সংগঠন, যাদের ইলেকটোরাল পলিটিক্সে যাদের লড়াই করার কোনো দায়বদ্ধতা নেই, যাদের মানুষকে জবাবদিহি করার দায়বদ্ধতা নেই, কারণ তারা গণতান্ত্রিক সিস্টেমেই বিশ্বাস করে না, তাদের একটা মন্ত্রীর মাথা ফাটিয়ে দেওয়া, মেরে দেওয়ার মধ্যে তাদের কিছু যাবে আসবে না। আজকে ব্রাত্য বসুর গাড়ির কাঁচটা ভাঙা হলো, তিনি ফ্রন্টে বসেছিলেন, এরপরে ইটটা তার মাথাটা ফাটানো হতো, তো তিনি স্বাভাবিক বসে রইতেন না, তিনি বেরোতে গেছেন। এবার তিনি যখন বেরোতে যাচ্ছেন, 20টা লোক তার গাড়ি ঘিরে ধরেছে, গাড়ির ওপর বসে পড়েছে, তাকে বেরোতেও হবে না, তার মৃত্যু চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন। আবার যদি বেরোতে যান তাহলে গাড়ি 20টা লোক ঘিরে ধরে রেখেছে, উনি কী করতে পারেন আপনি বলুন? আপনি কি বিশ্বাস করেন ওরা যে মেন্টালিটি নিয়েছিল, ব্রাত্য বসু গাড়ি থেকে বেরোতেন আর ওদেরকে বলতেন বাবুরে তোর একটু নাম দিয়ে আমি একটু বেরোবো, আর ওরা নেবে সাইড দিয়ে দিত? এটা আপনি বিশ্বাস করেন? আর কোনো অপশান ছিল না, ওটাই করতে হতো। এবং ব্রাত্য বসু ওটাই করেছেন, সঠিক কাজ করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্রাত্য বসু ওখান থেকে বেরিয়ে গিয়ে সঠিক কাজ করেছেন। দায়টা তাদের যারা গাড়িটাকে ঘিরে রেখেছিল, এই দায় ব্রাত্য বসুর নয়। দায়টা তাদের যারা কাঁচ ফাটানোর পর তার মাথা ফাটাতে উদ্যত হয়েছিল, দায়টা ব্রাত্য বসুর নয়। তিনি শিক্ষামন্ত্রী, এটা কেন বারবার করে গুরুত্ব পাচ্ছে? তিনি তো একজন মানুষ, এইটাকে গুরুত্ব দেওয়া হোক যে তিনি একজন রাজ্যের মন্ত্রী হওয়ার পরও পুলিশ ডাকেননি ভেতরে। তিনি চাইলে পুলিশ ডেকে লাঠিচার্জ করিয়ে তিনি ওখান থেকে বেরোতে পারতেন, মিসক্রিয়েন্টসদের ওখানে লাঠিচার্জ করাতে পারতেন, তার প্রাণের সংশয় হলে তিনি এটা বলতে পারতেন, তিনি করেননি। তাই ব্রাত্য বসুকে যেখানে আমার মনে হচ্ছে তাকে বদনাম করা হচ্ছে, তাকে ডিসক্রেডিট করা হচ্ছে, আমি মনে করি গোটা ঘটনাটায় ব্রাত্য বসুর ক্রেডিট পাওয়ার কথা।